ন্যাড়া ছাদের গপ্পতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য রয়েছে হেমেন্দ্র কুমার রায় বিরচিত দিঘির মাঠে বাংলো। গল্প পাঠে সৌম্য মুখার্জি, গল্পের সূত্রধার সমীশুভ্র গাঙ্গুলি। শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায় বিরচিত দিঘির মাঠে বাংলো। মাসিক পত্রে কবিতা লিখি বলে বন্ধু মহলে নাম হয়েছিল কবি। আমার কবিতায় যে কবিত্ব নেই সে কথা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। কবিত্ব থাকে প্রত্যেক মানুষের অন্তরে, এই হিসাবে প্রত্যেক মানুষই কবি, কিন্তু ভাষায় সেই কবিত্বকে প্রকাশ করতে পারে খুব অল্প লোকই, এবং আমি ওই অল্প সংখ্যকদের মধ্যে কেউ নই। যদি জিজ্ঞাসা করেন তবু আমি কবিতা লিখি কেন, তবে উত্তরে বলবো ওটা আমার মুদ্রা দোষ। সম্প্রতি বাল্য বন্ধু সতীশের পত্র পেয়েছি। সতীশ গিয়েছিল পুজোর সময় বায়ু পরিবর্তনে। পশ্চিমের এক দেশ থেকে সে লিখেছে, কবি, আমি যেখানে বাসা বেঁধেছি তার আশেপাশে অজস্র কবিত্বের বাহার। এখানে উপর পানে তাকালে ঝুলে পড়া কড়িকাঠের বদলে দেখা যায় নীলার রং মাখানো অসীম আকাশ। পদব্রজে বেড়াতে বেরোলে নরহত্যাকারী মোটর ও ট্রামের বদলে চোখে পড়ে কেবল বনফুলে রঙিন পাহাড় ও নদীর হাড় দোলানো স্নিগ্ধ সবুজ ক্ষেতের পর ক্ষেত। আর কান পেতে শুনলে হেঁটো লোকের হট্টগোল আর পাওনাদারদের সচিৎকার তাগাদার বদলে শোনা যায় শুধু মুক্ত বিহঙ্গের আর গিরি নির্ঝরিণীর মতো সঙ্গীত। অতএব বাঁধো তোমার মোটমাট কোনো একখানা ইন্টার ক্লাসের টিকিট এবং চলে এসো আমার ঠিকানায়। তোমার উদরে অন্ন যোগান দেবার ভার গ্রহণ করব আমি। বলা বাহুল্য, সতীশের উপদেশ অক্ষরে অক্ষরে পালন করতে দেরি করলুম না। সতীশের বাসায় পৌঁছে দেখলুম অতুক্তি করেনি। যা আমার কবিতায় প্রকাশ পায় না সেই কবিত্বই এখানে সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে। আকাশে বাতাসে, বনে বনে, নদীর লহরে, প্রজাপতির পাখনায়, মৌমাছির গানে। নিজেকে কি নিশ্চয়ই মনে হলো। এক রত্তি একটি ঘাসে দুলদুলে ফুল বাতাসে দীর্ঘ নিঃশ্বাসও সইতে পারে না, কিন্তু তারই তিল পরিমাণ পাপড়িতে যে অনন্ত ছন্দ ও কবিত্বের ইঙ্গিত, আমার শত শত বড় বড় কবিতাও তার কাছে নগণ্য। এখানে আমার কবিতার পাশ ফিরে শোবারও ঠাঁই নেই। সতীশ বললে, কবি, এখানে খালি কবিত্ব নয়, তার চেয়েও শ্রেষ্ঠ জিনিস পাওয়া যায়। আমি বললুম, কবিত্বের চেয়ে শ্রেষ্ঠ জিনিস স্বর্গেও নেই। স্বর্গে? অন্তত হিন্দুদের স্বর্গে না থাকতে পারে, কিন্তু মর্তে আছে। টাকায় 2 গন্ডা রাম পাখি কিংবা 20 গন্ডা তস্যডিম্ব। এমন দেশটি কোথায় গেলে পাবে খুঁজে তুমি ভায়া? চমৎকৃত হয়ে বললুম, তাহলে প্রাণপণে আমি প্রতিজ্ঞা করছি সতীশ, এই দেশকেই আমার স্বদেশ বলে মনে করব। সতীশ চোখ পাকিয়ে বললে, কবি, তুমি মীর জাফরের চেয়েও নিম্ন শ্রেণীর লোক। কেন? মীর জাফর স্বদেশ ভুলেছিলেন সিংহাসন আর বিপুল ঐশ্বর্যের লোভে, আর তুমি এমনি পাষণ্ড যে তুচ্ছ ফাউলের লোভে স্বদেশকে ভুলতে চাও। ভুল সতীশ, ভুল। ফাউল তুচ্ছ নয়, আর ফাউল হচ্ছে আমাদের স্বদেশেরই একটি বড় সম্পদ। এনসাইক্লোপিডিয়া খুলে দেখো, ফাউল কিন্তু বিদেশি নয়, তার প্রথম জন্ম ভারতবর্ষেই। অতএব ফাউলের স্বদেশ হচ্ছে আমাদেরও স্বদেশ। ইউরোপের রসনা সেদিনও পর্যন্ত ফাউলের আস্বাদ জানত না, কিন্তু তার ওপরে আমাদের জন্মগত অধিকার। ইউরোপ যখন শ্রীরাম পক্ষীর স্বপ্নও দেখেনি ভারতের বিরাট আকাশ আচ্ছন্ন করে উঠত, তখন ফাউলের পর ফাউল, কোটি কোটি নরম নধর রংচঙে ফাউল। এদেশে এত ফাউল থাকতে লক্ষ্মী দেবী আউল বাহিনী হলেন কেন? মাঝে মাঝে তাই ভেবে আমিও অবাক হই, কেননা লক্ষ্মী মন্ত না হলে নিত্য কেউ ফাউলকারি খেতে পারে না। মা লক্ষ্মীর সঙ্গে ফাউলের সম্পর্ক বড়ই ঘনিষ্ঠ। সতীশ বললে, তোমার গভীর গবেষণার উপরে তো আর আমার কথা বলা চলে না। আজ তাহলে ফাউলের সব কাটলেট আর কারি তোমার বরাদ্দ রইল। বেশ। সেদিন সন্ধ্যার চাঁদ
আসন্ন কোজাগরী পূর্ণিমার আনন্দে প্রসন্ন হয়ে উঠেছিল। তার রূপ দেখে মন আর বাসায় ফিরতে চাইলে না। পাহাড়ে একখানি পাথরের ওপর একলাটি বসে বসে দেখতে লাগলুম। ঝর্ণায় ঝরছে হীরের ধারা, আর শালবনে কালোর ফাঁকে ফুটেছে আলোর চিত্রমালা। এ সময় প্রত্যেক মানুষই মনে মনে কবিতা রচনা করে, এমনকি শিশুরা পর্যন্ত। আমারও মন তখন যে কাব্যকথা উচ্চারণ করছিল, অক্ষম ভাষায় তার ভাব ফোটাবার চেষ্টা করব না। কিন্তু আচম্বিতে শরতের এক বেরসিক মেঘ কোথা থেকে ছুটে এসে চাঁদের ওপরে করলে জবনিকাপাত। শরতের মেঘ বটে, কিন্তু অভাবিত রূপে ঘন। চাঁদ তারার আলোকিত নাট্যশালা একেবারে অন্ধকার। এমন আকস্মিক দৃশ্য পরিবর্তনের জন্য মোটেই প্রস্তুত ছিলুম না। ভাগ্যে সঙ্গে ইলেকট্রিক টর্চটা ছিল, তাই কোনো রকমে পাহাড় থেকে নেমে বাসার পথ ধরতে পারলুম। পৃথিবীর সৌন্দর্য আলোকের উপরে কতটা নির্ভর করে তাই ভাবতে ভাবতে পথ চলছি। হঠাৎ বইল ঝোলো হাওয়া, আর তারই সঙ্গে বজ্র বিদ্যুতের সমারোহ। আরও তাড়াতাড়ি পা চালিয়ে দিলুম, কিন্তু পৃথিবীকে অনর্থক জ্বালাতন করবে বলেই আজ যে অকাল বাদলের আগমন হয়েছে তাকে বোধহয় ফাঁকি দিতে পারবো না। টর্চের আলোতে পথের চিহ্ন দেখে বোঝা গেল আমাদের বাসার অনতি দূরেই এসে পড়েছি। আমার ডান পাশেই রয়েছে একটা ছোট মাঠ। স্থানীয় লোকেরা তাকে দিঘির মাঠ বলে ডাকে। বৃষ্টি শুরু হলো। প্রথমে বড় বড় 2-4 ফোঁটা। অনুভবে ফোঁটার আকার বুঝেই আন্দাজ করলুম বৃষ্টি খুব জোরেই আসবে। অসময়ে স্নান করে দেহ আর জুতো জামা কাপড় ভেজাবার স্বাদ হলো না। আশ্রয়ের জন্য অসহায়ভাবে এদিক ওদিক তাকিয়ে দেখছি, হঠাৎ চোখে পড়ল দিঘির মাঠে নিবিড় অন্ধকারের বুক ছেঁদা করে ফুটে উঠেছে আলোক উজ্জ্বল অনেক জানলা দরজা। বৃষ্টির তোড় বেড়ে উঠল। আমিও বেগে ছুটলাম সেই আলো লক্ষ্য করে। ছোট বাঁশঝাড়ের পাশে ছোট একখানি বাগান, তার মাঝখানে ছোট একখানি বাংলো। ঘরে ঘরে আলো জ্বলছে, কিন্তু লোকের দেখা বা সাড়া নেই। 4-5টি ধাপ পেরিয়ে বারান্দা বা দালানের তলায় গিয়ে যখন দাঁড়ালুম, তখন বৃষ্টির মুষলধারায় পৃথিবী হয়ে উঠেছে শব্দময়। দালানের মাঝখানে এবং 2 দিকেই রয়েছে একটা একটা করে 3টে দরজা। সব দরজাতেই পর্দা ঝুলছে। একদিক থেকে মিহি নারী কণ্ঠে প্রশ্ন এলো, কে ওখানে? গলার আওয়াজটা যথাসম্ভব মোলায়েম করে বললুম, আগে ভেজবার ভয় এখানে এসে একটু দাঁড়িয়েছি। নারী কণ্ঠ বললে, বেশ করেছেন, কিন্তু আপনি বাইরে কেন? ভিতরে এসে বসতে পারেন। বুঝলুম এমন কোনো শিক্ষিতা আধুনিক মহিলা কথা কইছেন পর্দার আড়ালে থেকেও, যিনি পর্দা প্রথার ধার ধারেন না। ছোট ঘর, মেঝের উপরে খুব পুরনো কার্পেট পাতা। মাঝখানে রয়েছে মার্বেলের সেকেলের একটা গোল টেবিল। তার উপরে রয়েছে একটা সেকেলের বড় ল্যাম্প, এবং টেবিলের চারপাশে রয়েছে খান কয়েক ভারী ভারী সেকেলে চেয়ার। একটু তফাতে একখানা ইজি চেয়ারের উপরে অর্ধশায়িত অবস্থায় রয়েছেন একজন মহিলা। তার অসাধারণ সৌন্দর্য প্রথম দৃষ্টিতেই মনকে বিস্মিত করে দেয়। মহিলাটির কোলের ওপরে পড়ে আছে একখানি খোলা বই। বোধহয় এতক্ষণ তিনি বই পড়ছিলেন। হঠাৎ গর্জন শব্দ শুনে চমকে চেয়ে দেখি ইজি চেয়ারের পেছন থেকে একটা কালো কুকুরের মস্ত মুখ উকি মারছে। তার চোখ দুটো আগুনে ভরা। ত্রস্ত পদে আমি আবার পিছিয়ে পড়ল। ভেড়া ছাড়া আর কোনো চতুষ্পদ জীবকে আমি বিশ্বাস করি না। মহিলা ধমক দিয়ে বললেন, টাইগার চুপ। কুকুরের মুখখানা আবার চেয়ারের আড়ালে অদৃশ্য হয়ে গেল। অতি মিষ্ট হাসি হেসে তিনি আমার আপাতমস্তক একবার দেখে নিয়ে বললেন, ও কি, ভয় পাচ্ছেন কেন? আপনি একখানা চেয়ার টেনে নিয়ে বসুন না, টাইগার আপনাকে আর কিচ্ছু বলবে না। আচ্ছা ঠিক আছে। চেয়ারের উপরে বসে বললুম। সঙ্গে সঙ্গে মহিলাটিও আরও একবার
বিশেষভাবে আমাকে লক্ষ্য করেই যেন আমার অস্তিত্বই একেবারে ভুলে গেলেন। বইখানা মুখের সামনে তুলে ধরে আবার বইটা পড়তে শুরু করে দিলেন। তিনি আমায় যখন লক্ষ্য করেছিলেন, আমিও তখন লক্ষ্য করেছিলাম। তার দৃষ্টি কেমন যেন একটা অস্বাভাবিক উগ্রভাবে ভরা। তার সঙ্গে চোখাচোখি হলে মনে কেমন একটা অস্বস্তি ছটফট করতে থাকে। বাইরে ঘন ঘন বিদ্যুৎ বিদীর্ণ তমিশ্রার ভেতর থেকে ভেসে আসছে বৃষ্টিধারার প্রচণ্ড ঐক্যতান। তাই শুনতে শুনতে আরও লক্ষ্য করলুম মহিলাটি অপূর্ব সুন্দরী ও যুবতীও বটে, এবং তার মুখে ও চোখে শিক্ষা ও সংস্কৃতির ছাপও আছে বটে, কিন্তু তার সাজ পোশাক একেবারেই আধুনিক নয়। প্রাচীন তৈলচিত্রে সেকালের ইংরাজি শিক্ষিতা বঙ্গ মহিলাদের যেরকম পোশাক আশাক দেখা যায়, এরও পরনে অবিকল সেই রকম জামা কাপড়। ঘরের প্রত্যেকটি ছবি ও তার গিল্টি করা ফ্রেমগুলোও সেকেলের। ওই যে মস্ত ঘড়িটা টকটক শব্দে সময়ের গতি নির্দেশ করছে, তারও জন্ম নিশ্চয়ই আমাদের পূর্বপুরুষদের যুগে। এই গৃহের মধ্যে কত যুগ যেন বন্দি ও অচল হয়ে আছে। মহিলার হাতের বইখানার দিকে আমার নজর পড়ল। মলাটের ওপর লেখা রয়েছে দুর্গেশ নন্দিনী। আমার কৌতূহল আর দমন করতে পারলুম না। আমার মুখ থেকে বেরিয়ে গেল, আপনি এতদিন পরে দুর্গেশ নন্দিনী পড়ছেন? মহিলা বইখানি নামিয়ে অল্পক্ষণ স্থির চোখে আমার মুখের পানে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, এতদিন পরে বলছেন কেন? আমি তো শুনেছি সবে বইটি বাজারে বেরিয়েছে। সবে বাজারে বেরিয়েছে? তবে কি কোনো অপগণ্ড লেখক দুর্গেশ নন্দিনী নামে নতুন একখানা বই লিখেছে? বাঙালি লিখিয়াদের এই নষ্টামি হচ্ছে চিরকালে। পুরনো নাটক আর উপন্যাসের নামেই তারা নতুন বইয়ের নাম রাখেন। তাদের বিশ্বাস বোধ হয় পুরনো নামের খাতিরেই লোক নতুন বই না কিনে পারবে না। আবার শুধুলুম, ওখানা কি বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী নয়? মহিলাটি বললেন, হ্যাঁ, এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নামে এক ভদ্রলোকেরই লেখা। নতুন লেখক, এনার নাম কখনো এর আগে শুনিনি। মহিলাটি বেশ গম্ভীর মুখে পরিহাস করতে পারেন দেখে আমি মুক্ত কণ্ঠে হেসে উঠলাম। আমাকে হাসতে দেখে মহিলাটির মুখে বিরক্ত মাখা বিস্ময়ের চিহ্ন ফুটে উঠল। এমন সময় ঘড়িতে 10টা বাজল। সঙ্গে সঙ্গে তিনিও উঠে পড়লেন। মাপ করবেন, বাড়ির ভিতরে আমার একটু কাজ আছে। যতক্ষণ না বৃষ্টি ধরছে আপনি বরং এখানেই অপেক্ষা করুন, আমি একটু পরেই ভেতর থেকে আসছি। টাইগার, আয়। তিনি ভেতরের একটা দরজা দিয়ে পাশের ঘরে গিয়ে ঢুকলেন, এবং টাইগারও আবার চেয়ারের পেছন থেকে বেরিয়ে অগ্নিময় দৃষ্টিতে আর একবার আমার দিকে তাকিয়ে যেন অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও মনিবের অনুসরণ করলে। পাশের ঘরে আলো দপ করে নিভে গেল। বৃষ্টির শব্দ তখন কমে এসেছে। আকাশেও স্থানে স্থানে মেঘের ফাঁকে ফাঁকে জ্যোৎস্নার আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু এই ঘরের আলো ধীরে ধীরে ম্লান হয়ে পড়েছে। নিশ্চয়ই ল্যাম্পের তৈলের অভাব। হঠাৎ দরজা দিয়ে আমার দৃষ্টি গেল পাশের ঘরে। ঘুটঘুটে অন্ধকারে দপদপ করে জ্বলছে দুটো ক্ষুধার্ত বন্য চক্ষু। আমার বুক শিউরে উঠল। টাইগার, টাইগার কি আমাকে একলা পেয়ে ভালো করে আদর করতে আসছে? কিন্তু তারপরে সন্দেহ হলো, ও দুটো চোখ বোধহয় টাইগারের নয়, কারণ চোখ দুটো জ্বলছে মাটি থেকে প্রায় 5 ফুট উঁচুতে। টাইগারের চোখ কত উঁচুতে উঠবে কি করে? তারপরেই মনে হলো, হয়তো আমাকে ভালো করে দেখবার জন্যই টাইগার ওই অন্ধকার ঘরের কোনো এক টেবিলের উপর লাফিয়ে উঠে পড়েছে।
আমিও উঠে পড়ে এক লাফে বাইরে এসে দাঁড়ালো। তখনও অল্প অল্প বাইরে বৃষ্টি পড়ছে। পড়ুকে, টাইগারের চেয়ে বৃষ্টি ঢের বেশি নিরাপদ। কিন্তু বাংলোর বাইরে এসেই মনে পড়ল, ওই যা, তাড়াতাড়িতে ভুলে ইলেকট্রিক টর্চটা টেবিলের উপর ফেলে রেখে এসেছি। তখনই আবার ফিরে দাঁড়ালুম। কিন্তু আশ্চর্য হয়ে দেখলুম সেই আলোকোজ্জ্বল বাংলো হঠাৎ নিবিড় অন্ধকারের ভিতরে ডুব দিয়েছে এবং সেখানে কেবল থকথক করছে ভয়ানক দুটো জ্বলন্ত ও জ্বলন্ত চক্ষু। আর তারপরে শুনলুম খিলখিল করে কার হাসি। টর্চের কথা ভুলে গিয়ে বাসার উদ্দেশ্যে দিলুম দৌড়। এবং দৌড়াতে দৌড়াতেই ভাবতে লাগলুম, বাংলোর সমস্ত আলো হঠাৎ একসঙ্গে নিভে গেল কেন? ওই জ্বলন্ত চোখ দুটো কার? আর অমন করে হাসলে কে? আর কেনই বা হাসলে? আমার পালানো দেখে? ঊর্ধ্বশ্বাসে একেবারে ভাষায়। আমার চেহারা দেখেই সতীশ বলে উঠল, এ কি কবি, এই কি মূর্তি? আমি কাদা মাখা জুতো জোড়া খুলতে খুলতে বললুম, আজ তো মূর্তিটাকে যে ফিরিয়ে আনতে পেরেছি, সেজন্য ভগবানকে আমি ধন্যবাদ দিই। কেন হে, কেন? ধপাস করে বসে পড়ে হাঁপাতে হাঁপাতে বললুম, বৃষ্টির ভয়ে বঙ্কিমচন্দ্রের জগৎ সিংহ মাঠের ভাঙা মন্দিরে ঢুকে পেয়েছিলেন দুর্গেশ নন্দিনী তিলোত্তমাকে। বৃষ্টির ভয়ে আমিও দিঘির মাঠের বাংলোয় ঢুকে পেয়েছি নব্যযুগের অসীম এক সুন্দরীকে। হাতে তার দুর্গেশ নন্দিনী, মুখে তার সকৌতুক প্রলাপ। আলাপ বেশ জমে উঠেছিল, কিন্তু আমার ভাগ্যে ওসমানের ভূমিকায় অভিনয় করতে এলো এক বিপুল বপু সারমেয় অবতার। ওসমান তরবারি ব্যবহার করত, কিন্তু এ ব্যবহার করে খালি বড় বড় দাঁত। কাজেই দ্বন্দ্বযুদ্ধ না করে পৃষ্ঠ ভঙ্গ দিতে বাধ্য হয়েছি। সতীশ সবিস্ময় বললে, এর মধ্যে যে দোস্তর মতো রোম্যান্সের গন্ধ পাওয়া যাচ্ছে হে। রোম্যান্স নয় ভাই, মিস অ্যাডভেঞ্চার বলো। বিউটি অ্যান্ড বিস্টের একটা নতুন নমুনা। রূপে মুগ্ধ হলুম আর টাইগারের দাঁত দেখে পালিয়ে এলুম। সতীশ সাগ্রহে বললে, কবি, তোমরাই হচ্ছ ভাগ্যবান জীব, এখানে এসেই রোম্যান্স আবিষ্কার করলে ভায়া। আচ্ছা, ব্যাপারটা আমাকে একটু খুলে বর্ণনা করো তো দেখি। একে একে সব কথা বললুম। সব শুনে সতীশ প্রায় হতবম্বের মতন বললে, দিঘির মাঠের ধার দিয়ে এতবার আনাগোনা করেছি, কিন্তু ওখানে যে এমন ধারা এক চিত্তাকর্ষক রহস্যময় বাংলো আছে, কোনোদিন তো তা লক্ষ্য করিনি। একেই বলে কবির দৃষ্টি। তা বন্ধু, কাল সকালেই তোমার সঙ্গে তোমার ওই জ্যান্ত আবিষ্কারটিকে সচক্ষে দর্শন করতে যাব। তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাবে তো? বললুম, কিন্তু কাল সকালে তো আর বৃষ্টি পড়বে না। কি অছেলায় আবার সেখানে মুখ দেখাতে যাব? টাইগারকে একটু আদর করব বলে? হ্যাঁ? আরে দূর বাবা, ওসব নয়। তুমি বলবে গিয়ে তুমি তোমার টর্চটা নিয়ে যেতে এসেছো। হ্যাঁ, এ অকাট্য বলেছ, কিন্তু ওসব বাজে কথা এখন রাখো। হ্যাঁ, উদর দেবতার না পুজোর দরকার। এইবারে থালা বাটি ভরে তোমার ওই বহু বিজ্ঞাপিত ফাউলের নৈবেদ্যটা নিয়ে এসো। আমি এইখানে বসে ধ্যানস্থ হলুম। সকালে উঠে সতীশের সঙ্গে দিঘির মাঠে গিয়ে অত্যন্ত হতভম্ব হয়ে গেলুম। কোথায় সেই বাংলো? মাঠময় ঝোপঝাপ, দু চারটে ছোট বড় গাছ, সেখানে বাড়িঘর কিছুই নেই। জীবন্ত প্রাণীর মধ্যে দেখলুম পানায় সবুজ দিঘির ধারে লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে বেড়াচ্ছে গোটা কয়েক বক, আর একটা গাছের ডালে স্থির হয়ে বসে আছে তিনটে শকুন। সতীশ বললে, কবি, আমি জানি দিঘির মাঠে বাংলো টাংলো কিছুই নেই। এখন বঙ্কিমচন্দ্রের ভাষায় তোমাকে বলতে পারি, পথিক, তুমি পথ ভুলেছ। আমি দৃঢ় স্বরে বললাম, না, তা বলতে পারো না তুমি। পাহাড়ের ঝর্ণাতলা থেকে বাসায় ফিরতে গেলে এই মেঠো পথ ছাড়া দ্বিতীয় আর কোনো পথ নেই। টর্চের আলোতে কাল আমি বাঁশঝাড়কে স্পষ্ট দেখেছিলাম, বাংলোখানা ছিল ওরই পাশে। সেদিকে এগোতে এগোতে সতীশ বললে, আচ্ছা কবি, তুমি কি বলতে চাও?
আলাদিনের দৈত্য এসে সেই বাংলোকে রাতারাতি উড়িয়ে নিয়ে গিয়েছে? আমি জবাব না দিয়ে পায়ে পায়ে বাঁশঝাড়ের কাছে গিয়ে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বললুম, কিন্তু সতীশ, দেখো কি আশ্চর্য! হ্যাঁ, এই ভাঙা ইটের স্তূপ আর ভেতরে চিহ্ন দেখেছ? একসময় এখানে নিশ্চয়ই সত্যি সত্যি বাড়িঘর ছিল। সতীশ সায় দিয়ে বললে, তা হয়তো ছিল, আর সেই সময়ই হয়তো তোমার দুর্গেশ নন্দিনীর অসীম সুন্দরী পাঠিকা তার দীপ্তচক্ষু টাইগারকে নিয়ে এখানে বাস করত। আচ্ছা কবি, তুমি কি এইখানে বসে বসে মনের মতো স্বপ্ন দেখছিলে নাকি? উত্তর খুঁজে পেলুম না। কি করে সতীশকে বোঝাবো আমি মিথ্যা স্বপ্ন দেখিনি? সত্য সত্যই এইখানে এক আলোকময় বাংলোয় এসে উঠেছি, ঝড় বৃষ্টির কবল থেকে উদ্ধার পেয়েছি, এক বিচিত্র সুন্দরীর সঙ্গে কথা কয়েছি এবং এবং অন্ধকারে ভীষণ এক কুকুরের ভয় পালিয়েও গিয়েছি। সতীশ হঠাৎ অস্ফুট শব্দ করে ভাঙা ইটের স্তূপের ভেতরে হেঁট হয়ে পড়ে কি একটা জিনিস কুড়িয়ে নিল। এটা আবার কি? কবি! অবাক হয়ে সবিস্ময়ে তাকিয়ে দেখলুম কালকের ভুলে ফেলে যাওয়া আমার সেই ইলেকট্রিক টর্চটা। তাহলে আমি পথ ভুলিনি, সত্যই আমি এখানে এসেছিল। তবে তবে কাল যা দেখেছি সেগুলো কি? ভাবতেও আমার গায়ে কাঁটা দিলে। তাহলে এখানে কি কোনো অজানা অদৃশ্যের রহস্যের আত্মা বিরাজ করছে? কোন রকমে হাসি চেপে সতীশ বললে, কি বলে কবির দৃষ্টি! ধন্য কবি, আলাদিনের দৈত্য তোমার কাছে হার মানে। ভারী রাগ হলো। ভাবলুম দি ঠাস করে সতীশের গালে এক চড় বসিয়ে। এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায় বিরচিত দিঘির মাঠের বাংলো। গল্প পাঠে সৌম্য মুখার্জি, রহস্যময়ী নারীর চরিত্রে তনুশ্রী সাহা এবং গল্পের সূত্রধার ও সতীশের চরিত্রে আমি সমীশুভ্র গাঙ্গুলি। ধ্বনি পরিকল্পনা ও সমগ্র মিশ্রণে সৌম্য মুখার্জি। আগামী সপ্তাহে ঠিক এই সময় একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবে টিম ন্যাড়া ছাদের গপ্প।